ভাবুন, একটা বিস্ফোরণ হলো আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা শহর না, পুরো শহরের আশেপাশে বিশাল এলাকা আগুনে পরিণত হয়ে গেল। তাপমাত্রা এত বেশি যে মানুষের ছায়া পর্যন্ত দেওয়ালে পুড়ে আটকে গেল। লোহার জিনিস গলে গেল, এত তাপ সৃষ্টি হয় যে কংক্রিটের বিল্ডিং পর্যন্ত টিকতে পারে না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা এখানেই শেষ না। বিস্ফোরণের কেন্দ্র থেকে প্রায় 2 থেকে 5 কিলোমিটার এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, সবকিছু মাটির সাথে মিশে যেতে পারে। আরও 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত এলাকা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বাড়ি ভেঙে যায়, মানুষ আহত হয়, আগুন ছড়িয়ে পড়ে, এমনকি একটা ছোটখাটো দেশও ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আসল আতঙ্ক শুরু হয় এরপর, অদৃশ্য বিষ যা মাটির ভিতরে ঢুকে যায়। এই কারণে একটি এলাকায় বছরের পর বছর ফসল ফলানো কঠিন হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে 5 থেকে 10 বছর পর্যন্ত জমি ঠিকভাবে ব্যবহার করা যায় না। আরও বড় মাত্রার বিকিরণ হলে দশকের পর দশক সেই জায়গায় ঝুঁকিপূর্ণ হয়ে থাকতে পারে। ভাবুন একবার, একটা বোমা শুধু মানুষ না, প্রকৃতি, ভবিষ্যৎ, খাদ্য উৎপাদন সবকিছু ধ্বংস করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট একটা জিনিসের ভেতরে এত শক্তি আসে কোথায় থেকে? কিভাবে এই বিস্ফোরণ এত বিশাল এলাকাকে ধ্বংস করে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানবো পারমাণবিক বোমার ভিতরে সেই লুকানো শক্তির গল্প, যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রকে তৈরি করেছে। এবং আরও জানবো বাংলাদেশ কেন পারমাণবিক বোমা উৎপাদন করতে পারে না সে বিষয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন এই বোমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলা হয় এবং বাংলাদেশ কেন পারমাণবিক বোমা তৈরি করতে পারে না। একটা পারমাণবিক বিস্ফোরণ কত ভয়ঙ্কর হতে পারে তা জানলে আপনি অবাক হবেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, পারমাণবিক বোমা কিভাবে কাজ করে? সহজ ভাষায় বললে, পারমাণবিক বোমা কাজ করে অ্যাটম বা পরমাণুর শক্তি ব্যবহার করে। আমরা সবাই জানি প্রতিটি জিনিস ছোট ছোট পরমাণু দিয়ে তৈরি, কিন্তু এই পরমাণুর ভেতরে লুকিয়ে আছে বিশাল পরিমাণ শক্তি। এই শক্তি বের করার দুইটি প্রধান পদ্ধতি আছে। 1 নম্বর, পারমাণবিক বিভাজন। এখানে একটি বড় পরমাণু যেমন ইউরেনিয়াম ভেঙে ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। এতে প্রচুর তাপ ও শক্তি বের হয়, আর সেই সাথে আরও নতুন বিক্রিয়া শুরু হয়। এটাকেই বলে চেইন রিয়াকশন। একটা ভেঙে দুইটা থেকে 4টা হয়। এইভাবে কয়েক মিলিসেকেন্ডে অসংখ্য বিস্ফোরণ একসাথে ঘটে। 2 নম্বরে রয়েছে নিউক্লিয়ার ফিউশন। এটা আরও শক্তিশালী। এখানে ছোট ছোট পরমাণু একসাথে মিলিত হয়ে বড় পরমাণু তৈরি করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন বোমা বেশি শক্তিশালী? ফিশন বোম, যেটাকে আমরা সাধারণত অ্যাটম বোম বলি, এটা কাজ করে পরমাণু ভেঙে শক্তি তৈরি করে। আর ফিউশন বোম, যেটা হাইড্রোজেন বোম নামে পরিচিত, এটা কাজ করে পরমাণুর জোড়া লাগিয়ে শক্তি তৈরি করে। আর এখানেই আসে আসল পার্থক্য। হাইড্রোজেন বোম অ্যাটমিক বোমের থেকে শতগুণ থেকে 1000 গুণ বেশি শক্তিশালী। মানে সেখানে একটি অ্যাটম বোম একটি শহর ধ্বংস করতে পারে, সেখানে একটি হাইড্রোজেন বোম একাধিক শহর ধ্বংস করার মতো শক্তি রাখে। এই কারণে হাইড্রোজেন বোমকে বলা হয় মানবজাতির তৈরি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে একটি। ভাবুন একবার, মানুষ এমন শক্তি তৈরি করেছে যেটা সূর্যের শক্তির মতোই ভয়ঙ্কর, আর এই শক্তির নিয়ন্ত্রণই নির্ধারণ করে এটা মানবতার জন্য আশীর্বাদ হবে নাকি ধ্বংসের কারণ। বাস্তব উদাহরণ, 1945 সালে পৃথিবী তখন জ্বলছিল ওয়ার্ল্ড ওয়ার এর আগুনে। ঠিক সেই সময় মানব ইতিহাসের প্রথমবারের মতো ব্যবহার করা হয় পারমাণবিক বোমা। 6 আগস্ট 1954 সালে জাপানের হিরোশিমা শহরের উপর ফেলা হয় একটি বোমা, যার নাম ছিল লিটল বয়। এক মুহূর্তেই পুরো শহর যেন আগুনের বলয়ে পরিণত হয়। তাপমাত্রা এত বেশি ছিল যে মানুষ ছায়ার মতো মাটিতে পুড়ে যায়। বিস্ফোরণ কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার বিল্ডিং ধ্বংস করে যায়। মৃত্যুর সংখ্যা প্রায় 1,40,000 মানুষ মাত্র কয়েক মাসের মধ্যে মারা যায়। এরপর 9 আগস্ট 1945 সালে আরেকটি বোমা ফেলা হয় নাগাসাকি শহরের ওপর। এই বোমার নাম ছিল ফ্যাটম্যান। আবারও একই দৃশ্য, আগুনের ধ্বংস আর অসহায় মানুষ। এখানে মারা যায় প্রায় 70,000 প্লাস মানুষ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা এখানেই শেষ না। এই বোমার প্রভাব শুধু বিস্ফোরণের সময় না, এই রেডিয়েশন বহু বছর ধরে মানুষকে কষ্ট দিয়েছে। অনেক মানুষ পরে আক্রান্ত হয় ক্যান্সারে, জন্ম নিতে থাকে বিকলাঙ্গ শিশু, মাটি হয়ে যায় বিষাক্ত, এমনকি কিছু এলাকায় বহু বছর ধরে চাষাবাদ করা সম্ভব হয়নি। এই ঘটনাটি বিশ্বকে বুঝিয়ে দেয় পারমাণবিক বোমা শুধু একটি অস্ত্র না, এটা মানবতার জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। কারণ একবার ব্যবহার মানেই একটি শহর নয়, পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে। পারমাণবিক বোমা 3টি ধাপে বিস্ফোরিত হয়। একটা নিউক্লিয়াস বিস্ফোরণের মূলত 3টি জিনিস ঘটে। 1 নম্বরে ব্লাস্ট, মানে ধাক্কা। ভয়ঙ্কর চাপ সৃষ্টি হয়, এর ফলে বিল্ডিং উড়ে যায়, গাড়ি ছিটকে পড়ে। 2 নম্বরে হেট, তাপ। এর ফলে সূর্য থেকে বেশি তাপমাত্রার সৃষ্টি হয়, কয়েক কিলোমিটার এলাকা আগুনে পুড়ে যায়। 3 নম্বরে রেডিয়েশন,
বিকিরণের ফলে দীর্ঘমেয়াদী ক্ষতি হয়, মাটি, পানি, খাবার সব দূষিত হয়ে যায়। কৃষিতে প্রভাব পড়ে, একটা বড় নিউক্লিয়াস বিস্ফোরণের পর জমিতে রিডাকশন থেকে যায়, ফসল ফলানো কঠিন হয়ে যায়। সাধারণত 5 থেকে 10 বছর সময় লাগে ফসল ফলাতে, কিন্তু বড় ক্ষেত্রে 20 বছরও লাগতে পারে। মাটি হয়ে যায় বিষাক্ত, খাবার হয়ে যায় ঝুঁকিপূর্ণ। ভাবুন, একটি নিউক্লিয়ার বোমা হাজার হাজার টন TNT বিস্ফোরণের সমান। একটি বড় হাইড্রোজেন বোমা পুরো একটি দেশকে অচল করে দিতে পারে। এবার জানবো বর্তমান কোন কোন দেশের কাছে পারমাণবিক বোমা আছে। পৃথিবীতে বর্তমান মোটামুটি 9টি দেশে পারমাণবিক অস্ত্রধারী হিসাবে পরিচিত। প্রথমেই আসি সেই দেশগুলোর কথায় যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পারমাণবিক শক্তিধরের তালিকায় রয়েছে। ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউনাইটেড কিংডম। এই 5টি দেশ 1968 সালের নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি অনুযায়ী অফিসিয়ালি পারমাণবিক শক্তিধর হিসেবে স্বীকৃত। কিন্তু এখানেই শেষ না, আরও কিছু দেশ আছে যারা এই চুক্তির বাইরে থেকেও নিজেদের শক্তি প্রমাণ করেছেন। ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া। এই দেশগুলো পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন তাদের কাছেও রয়েছে পারমাণবিক অস্ত্র। আর একটি দেশের কথা প্রায় শোনা যায়, ইসরায়েল। যদিও তারা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবুও ধারণা করা হয় তাদের কাছেও রয়েছে এই শক্তিশালী অস্ত্র। এখন সবচেয়ে অবাক করার মতো তথ্য, পৃথিবীতে বর্তমান রয়েছে 12,000 প্লাসেরও বেশি পারমাণবিক অস্ত্র। আর এই বড় অংশই রয়েছে রাশিয়া ও ইউএস এর হাতে। ভাবুন একবার, এই কয়েকটি দেশের হাতে এমন শক্তি আছে যা চাইলে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দিতে পারে। বাংলাদেশ কি চাইলে পারমাণবিক বোমা বানাতে পারে? শুনতে হয়তো মনে হয় হ্যাঁ, পারবে, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। প্রথম কারণ, বাংলাদেশ একটি আন্তর্জাতিক চুক্তিতে সই করেছেন যার নাম নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এই চুক্তির নিয়ম খুব পরিষ্কার, নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আর শুধু তাই না, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বাংলাদেশের সব পারমাণবিক কার্যক্রম নজরদারি করে, মানে গোপন কিছু করার প্রায় অসম্ভব। দ্বিতীয় কারণ, খরচ। পারমাণবিক বোমা বানাতে লাগে বিলিয়ন ডলার, উন্নত প্রযুক্তি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ এই টাকা খরচ না করে রাস্তা বানায়, স্কুল কলেজ তৈরি করে, হাসপাতাল উন্নত করে, কারণ উন্নয়নই এখানে বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় কারণ, প্রযুক্তি। পারমাণবিক অস্ত্র বানাতে লাগে ইউরেনিয়াম প্রসেসিং, হাই লেভেলের ল্যাব, বিশেষজ্ঞ বিজ্ঞানী। বাংলাদেশে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু এটা শুধু বিদ্যুৎ তৈরির জন্য, বোমা বানানোর জন্য না। চতুর্থ কারণ, ঝুঁকি। যদি বাংলাদেশ এই পথে যায়, অন্য দেশ নিষেধাজ্ঞা দিবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বিদেশি সম্পর্ক খারাপ হবে। যেমন নর্থ কোরিয়া এই কারণে অনেক সমস্যায় আছে। পঞ্চম কারণ, প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ শান্তিপূর্ণ নীতি অনুসরণ করে, যুদ্ধ নয় সম্পর্ক চায়, সংঘাত নয় উন্নয়ন চায়, তাই এ ধরনের অস্ত্রের দরকার পড়ে না। শেষ কথা, পারমাণবিক বোমা বানানোর শক্তির পরিচয় হতে পারে, কিন্তু সেটা ঝুঁকিরও বড় কারণ। তাই বাংলাদেশ বেছে নিয়েছে শান্তি, উন্নয়ন, নিরাপত্তা, ভবিষ্যৎ। কারণ আসল শক্তি অস্ত্রে না, সঠিক সিদ্ধান্তই। কিন্তু এখন পৃথিবীর যে অবস্থা, পারমাণবিক অস্ত্র যে দেশে আছে সেই দেশ সব দিক থেকে শক্তিশালী। তাই পারমাণবিক অস্ত্র শুধু শক্তি নয়, এটা দায়িত্ব, আর একই সাথে মানব জাতির জন্য বড় একটি ঝুঁকি। হাজার হাজার নিউক্লিয়াস অস্ত্র মজুত আছে, কেন এই অস্ত্র এখনো ব্যবহার করা হয় না? কারণ এটা ব্যবহার করলে শুধু শত্রু না, পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশ ধ্বংস হবে, খাদ্য সংকট হবে, নিউক্লিয়ার উইন্টার হওয়ার সম্ভাবনা, মানে পৃথিবীর তাপমাত্রা কমে গিয়ে পুরো পরিবেশ বদলে যেতে পারে। যদি একসাথে অনেকগুলো বোমা ব্যবহার করা হয়, তাহলে পৃথিবীর বড় অংশ বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন, পারমাণবিক বোমা শুধু একটি অস্ত্র না, এটা মানুষের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর শক্তি, যা মুহূর্তে সবকিছু শেষ করে দিতে পারে। কিন্তু একই সাথে এটা আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি যত শক্তিশালী হবে, দায়িত্ব তত বড় হতে হবে। কারণ এই শক্তি ব্যবহার করলে জয় পরাজয় বলে কিছু থাকবে না, সবাই হারাবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন, ভবিষ্যতে এই অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত? ধন্যবাদ।